আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দিল্লি বিমানবন্দরের ঘটনার বর্ণনা দিলেন উপদেষ্টা জাহেদ। ফিরে আসা ছিল তাৎক্ষণিক প্রতিবাদ, জানালেন ভবিষ্যতে আবারও সফরে যেতে আপত্তি নেই। এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু বি ডান। ঢাকার ভেতর থেকে বাস টার্মিনাল সরানোর পরিকল্পনায় যাত্রীদের ইতিবাচক প্রতিক্রিয়া। নতুন স্থানে পর্যাপ্ত সুযোগ সুবিধা চাইলেন পরিবহন সংশ্লিষ্টরা। হুট করে লয়ে গেল, মানুষকে বিপদে পড়লো, এরকম যাতে না হয়। যাত্রী তো টার্মিনালেই যাবে, আমরাও চাই যে শহরের কাউন্টার সব টার্মিনাল কেন্দ্রিক হোক। হঠাৎ রণক্ষেত্র লালমনিরহাট, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩০ জন। ধর্ষণও করছে, তা মারিয়ে ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন, নেতাকর্মী সহ সর্বস্তরের মাঝে উৎসবের আমেজ। এবং ইরানের সঙ্গে চুক্তি করায় ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইসরায়েলের মন্ত্রীরা। ছড়িয়ে পড়ছে তীব্র ক্ষোভ ও হতাশা, দায়িত্বশীল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। দর্শক, বিশ্বকাপের আরও চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনার প্রতিবেদন এইমাত্র দেখছিলাম, যেখানে আর্জেন্টিনার খেলার বিশ্লেষণ জানালেন আপনি। এর বাইরে আপনার কাছে প্রশ্ন করব যে মেসিকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের যেই প্রত্যাশা, সেটি তার বয়স, চোট, ক্লান্তি কাটিয়ে উনি কি পূরণ করতে পারবেন? এটা অনেক বড় একটি বিষয়, কারণ হচ্ছে মেসির ইস্যুটা হচ্ছে এরকম এতটা সফিস্টিকেটেড হয়ে গেছে। আচ্ছা, আপনার মনে আছে কিনা 2018 বিশ্বকাপে ডি গ্রুপে যখন আর্জেন্টিনা খেলেছিল, সেখানে কিন্তু আর্জেন্টিনা কোনো মতে রাউন্ড অফ 16-এ আসে এবং সেখানে তারা ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। সেই বিশ্বকাপে কিন্তু আবার যদিও ব্রাজিল বেলজিয়ামের কাছে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। আচ্ছা, আমি এই কথাটা বলতেছি এই কারণেই যে 18 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা বিদায় নেয়, মন খারাপ ছিল এবং সেখান থেকে কিন্তু 22 বিশ্বকাপে যখন আবার আর্জেন্টিনা যে ইতিহাস করেছে লুসাইলে, সেখানে কামব্যাক করা, মানে মেসির আসলে লাস্ট বিশ্বকাপের একটা কথা উঠেছিল, সেখান থেকে কামব্যাক করে এখন আবার হচ্ছে 26 বিশ্বকাপে, যেখানে কিনা পুরো সময়টা মানে বিশ্বকাপের 22 থেকে 26 পুরো সময়টাতেই মেসি কাটিয়েছে হচ্ছে মিয়ামিতে, নিউ ইয়র্কে। তো এরকম একটা জার্নিতে আসলে মেসির কাছ থেকে একটা প্রত্যাশা নিশ্চয়ই কাজ করে যে হয়তো বা এটাই মেসির শেষ বিশ্বকাপ। কারণ হ্যাঁ, এই শব্দটা বলছে এই কারণে যে এখন পর্যন্ত মেসির কাছ থেকে কোনো ডিক্লারেশন আসেনি। হ্যাঁ, তার চোটের ইস্যু আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যাশা পুরো আসলে প্রত্যাশা তো আসলে শেষ নাই, এটা থাকবেও না। এখন একটা বিষয় হচ্ছে যে স্কালোনির আপনার জানা আছে কিনা যে লাস্ট মার্চে যে ফিফা উইন্ডো ছিল, সেই উইন্ডোতে কিন্তু স্কালোনি মেসিকে খেলাই নাই, না খেলায় 4-3-3 ফর্মেটে একটা ম্যাচ খেলিয়েছে। এখন মেসিকে ছাড়াও কিন্তু স্কালোনি চিন্তা করেন। কেন চিন্তা করেন? কারণ তার লাউতারো মার্টিনেজ আছে। এখন আজকের ম্যাচটা হচ্ছে আবার এরকম যে যেখানে গোলরক্ষক ব্যাক করেছেন, এমিলিয়ানো মার্টিনেজ ব্যাক করেছেন। আবার একই সাথে একটা বিষয় হচ্ছে বারবার কিন্তু 2022 বিশ্বকাপের কথাটা আসতেছে, এই কারণেই যে প্রথম ম্যাচ আর্জেন্টিনা হেরেছিল, তারপরে কিন্তু একটা কামব্যাক করেছে এবং দুর্দান্তভাবে কামব্যাক করে শিরোপা জয়। একটা জিনিস একটু বলি, একটা ইতিহাস বলি, 1978 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা প্রথম শিরোপা জেতে, তার 4 বছর পর যখন তারা 1982 বিশ্বকাপ খেলে, প্রথম ম্যাচ হেরেছিল বেলজিয়ামের কাছে 1-0 গোলে। আবার 86 বিশ্বকাপ যখন আর্জেন্টিনা দ্বিতীয়বার জেতে, 90 বিশ্বকাপে তারা ক্যামেরুনের কাছে 1-0 গোলে হেরেছিল। এখন প্রশ্ন হচ্ছে 22 বিশ্বকাপ জয়ের পরে 26 বিশ্বকাপের শুরুতে আলজেরিয়ার মতো দলের এগেন্স্টে কি আর্জেন্টিনা শুরুটা কি জয় দিয়ে করতে পারবে, নাকি গতকালকে এবং আজকে যে ম্যাচগুলো হয়েছে 4টা ম্যাচ 68 বছরের ইতিহাসে সবগুলো ড্র করবে কিনা, এরকম অনেক রকম হিসাব নিকেশ থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে স্কালোনির স্কোয়াডটা বা স্কালোনির একাদশটা কেমন হবে সেটা হচ্ছে বড় বিষয়। কারণ 4-4-2 ফরমেশন যেটা সবসময় স্কালোনি খেলান, সেটাকে আলটিমেটলি খেলাবেন নাকি উনি লাউতারো মার্টিনেজকে মূল একাদশে রেখে মেসিকে হচ্ছে ব্যাক সাইডে রাখবেন, এটা হচ্ছে অনেক বড় একটা মার্জিন হয়ে থাকবে আজকের ম্যাচে। কারণ ফরমেশনটা অনেক রকমভাবে আপ ডাউন করতেছে।
বিষয়। আচ্ছা, আর্জেন্টিনার রক্ষণভাগকে কিন্তু দুর্বল মনে করা হচ্ছে, সেক্ষেত্রে মন্টিয়েল বা মলিনারা কতটা নির্ভরযোগ্য মনে করছেন আপনি? শুধু যদি মন্টিয়েল মনিকাকে দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, কারণ আর্জেন্টিনার এমন কিছু সাইড বেঞ্চে প্লেয়ার রয়েছেন যারা কিনা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং সেটা কিন্তু পরীক্ষিত। একটা বিষয় বারবার আসলে এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে আসে যে আসলে এই মুহূর্তে বা যে একটা প্রত্যাশা, যে একটা চাপ আর্জেন্টিনার রয়েছে এবারে বিশ্বকাপে, দেখেন আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে, অর্থাৎ উদ্বোধনী ম্যাচ খেলবে, তাদের নিজেদের গ্রুপের কথা বলছি আমি। তো এরকম একটা ম্যাচ খেলার মধ্যে এত রকমের পরিসংখ্যান, যেটা আমি তোকে বলেছি আপনার আগের প্রশ্নের উত্তরে, সব কিছুতে আসলে একটা 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 ফোর্স দেওয়া হচ্ছে। এখন এই ফোর্সটা হচ্ছে এই কারণে যে শুধুমাত্র মেসির জন্য, আর অন্য কোনো কিছু না। এখন আপনার যেই প্লেয়াররা আর্জেন্টিনা যারা এখনও রোমেরো রয়েছে, যারা স্কোয়াডে রয়েছে, যারা মূল একাদশে খেলবেন, সাবস্টিটিউট নামবেন, তাদের পারফরমেন্স আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে সেটা হচ্ছে বড় মার্জিন। কারণ আলজেরিয়া এমন একটা দল যারা কিনা ভ্লাদিমির মতো কোচের এগেনস্টে 4-2-3-1 ফরমেশনে খেলে, অর্থাৎ কতটা ডিফেন্সিভ এবং একই সাথে হচ্ছে অ্যাটাকিং, এবং সবচেয়ে বড় বড় হচ্ছে তাদের মানে রণকৌশলটা বারবার পরিবর্তন হয়, যেটা কিনা স্কালোনির বলেন কিংবা মেসির বলেন এটা একটা বাড়তি চাপ থাকবে। একই সাথে হচ্ছে খেলাটা হচ্ছে নিউ ইয়র্কে হবে, যেখানে মেসি এই 4টা বছর ধরে সময় কাটিয়েছেন 2022 থেকে 2026 বিশ্বকাপের আগ পর্যন্ত এই ইন্টার মিয়ামির হয়ে। সো সব কিছু মিলে মেসির এখানেও যেমন একটা সমর্থন রয়েছে, সারা বিশ্ব তো আছেই, নিজের দেশে তো আছেই, সেখানে আসলে আলজেরিয়ার বিপক্ষে কতটা নিজেদেরকে মেসি থেকে শুরু করে কতটা ওপেন স্পেস করে নিতে পারে সেটা একটা বড় প্রশ্ন থাকবে। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এই 2-3 জন প্লেয়ার না, আর্জেন্টিনা বা স্কালোনির এরকম রিজার্ভ বেঞ্চে অনেক প্লেয়ার রয়েছেন যারা কিনা যে কোনো মুহূর্তে মোড় চেঞ্জ করতে পারেন। আর্জেন্টিনা নিয়ে অনেক কথা হচ্ছে, যেহেতু আর্জেন্টিনা নিয়ে অনেক উত্তেজনা আছে। আরো একটা ম্যাচ আছে আজকে রাত 1টায়, সেটা ফ্রান্সের সাথে সেনেগালের। যে ফ্রান্স কিন্তু গতবার আর্জেন্টিনার সাথে ফাইনালিস্টে ছিল, তো সেই ফ্রান্সের মানে সেনেগালের সাথে ফ্রান্সের যখন লাস্ট বিশ্বকাপে দেখা হয়েছিল সে সময় সেনেগাল জিতেছিল, রাইট? এবার কি তাহলে ফ্রান্স প্রতিশোধ নেবে? আচ্ছা, আপনি 2002 বিশ্বকাপের গ্রুপ এর কথা বলছিলেন, যেখানে আসলে সেনেগাল ফ্রান্সকে হারিয়েছিল 1-0 গোলে, এবং সেই বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকেই ফ্রান্স বিদায় নেয়। দেখেন 2002 বিশ্বকাপ, এটা 2026 বিশ্বকাপ, অর্থাৎ 24টা বছর মাঝখানে কয়েকটা বিশ্বকাপ গিয়েছে। ফ্রান্সের এখনকার দলটা আপনি দেখেন, চুয়ামিনি, ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছে, এবং এরকম একটা দলে আসলে ইতিহাস অনেক পুরনো। হ্যাঁ, এটা ঠিক যে ইতিহাস ফিরে ফিরে আসে, কিন্তু সেই ফিরে ফিরে আসা আর সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এবং একই সঙ্গে হচ্ছে ভেন্যু, সব কিছু অনেকটা আসলে মানে আকাশ পাতাল পার্থক্য। সেই পার্থক্যে আসলে নিঃসন্দেহে সেনেগালের বিপক্ষে ফ্রান্স নিঃসন্দেহে আপনার ফেভারিট, এবং সেই ফেভারিটের জায়গা থেকে প্রত্যাশার চাপ রেখে ফ্রান্সই এখানে ডমিনেট করবে, এমনটাই আসলে খুব স্বাভাবিক হওয়া উচিত, এবং তেমনটাই আসলে এক্সপেক্ট সবাই করছে। হ্যাঁ, হয়তো ডমিনেট করবে। আমি না খেলায় এই প্রতিশোধ শব্দটা আনতে চাই না, প্রতিশোধ আসলে থাকে না বিষয়, কিন্তু হয় যে একটা যেখানে বিশ্বকাপের বিশ্ব সেখানে আসলে নিজের অস্তিত্বের লড়াইয়ের একটা বিষয়। প্রথম ম্যাচ থেকে আসলে অনেক কিছু চেঞ্জ হয়, অনেক কিছু বোঝা যায়, যে বলে না যে মর্নিং শোজ দ্য ডে, এরকম হচ্ছে বিষয়টা আর কি। কারণ দু দলের কাছে এটা একটা এমন একটা বিষয় যে আমরা আসলে রাউন্ড অফ 32, যেহেতু এবার 38টা দেশ অংশ নিচ্ছে, রাউন্ড অফ 16 না, রাউন্ড অফ 32 হচ্ছে বা হবে, তো সেখানে আসলে ম্যাচের সংখ্যা বেশি। একটু ভালো করতে পারলেই, একটা ভালো লিড নিতে পারলেই সেটা হচ্ছে প্রতিপক্ষের জন্য একটা চাপ হয়ে যায়। আমাদের পক্ষ থেকে সবার জন্যই শুভকামনা থাকলো। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারতের দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হয়নি, বরং তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে এমন ব্যাখ্যা দেন তিনি। আরও বলেন, দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষমান রাখার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
ভারতের সঙ্গে সম্প্রতি পুশিন ইস্যুতে উত্তেজনার মধ্যেই নতুন করে যুক্ত হলো আরেকটি বিতর্ক। দেশটিতে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নয়াদিল্লি বিমানবন্দরে গেলেও অনেকক্ষণ অপেক্ষমান রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে। কিন্তু কি ঘটেছিল ওই দিন? সোমবার ঢাকায় ফিরলেও সেদিন শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি উপদেষ্টা। অবশেষে মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন তিনি। কথা বলেন আলোচিত বিষয়টি নিয়ে। আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। এক পর্যায়ে ভারতে প্রবেশের জন্য দেশটির তরফ থেকে অনেক চেষ্টা হয় বলেও জানান জাহিদুর রহমান। একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে, কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক। ভবিষ্যতে ভারত থেকে আমন্ত্রণ পেলে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এই উপদেষ্টা জানান, যথাযথভাবে আমন্ত্রণ পেলে দেশের স্বার্থ রক্ষা করবেন তিনি। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। পূর্ব নির্ধারিত সফরে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার এমন পরিস্থিতির মুখে পড়ার ঘটনায় সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানানো হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকার ভেতরে থাকা 4টি আন্তনগর বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের আশা, এতে প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং স্বস্তি ফিরবে যাতায়াতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত না করে টার্মিনাল স্থানান্তর করলে নতুন ভোগান্তিও তৈরি হতে পারে। আমার পেছনের এই যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে আন্তনগর বাসের চাপ। এখান থেকে কিছুটা দূরেই গাবতলী বাস টার্মিনাল, সেখান থেকে অসংখ্য বাস প্রতিদিন বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ফিরেও আসে। এর কারণে এখানকার যে আশেপাশে এলাকা রয়েছে সেখানে তৈরি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভেতরে থাকা 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে শহরের বাইরে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী কিংবা গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া বাসগুলো টার্মিনাল ছাড়ার পরও বিভিন্ন পয়েন্টে যাত্রী উঠানামা করে। সেজন্য প্রতিনিয়ত সড়কে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বাস। এই বাস্তবতা বিবেচনায় 4টি বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের প্রত্যাশা, আন্তজেলা বাসগুলোকে শহরের প্রান্তে সীমাবদ্ধ রাখা গেলে রাজধানীর অভ্যন্তরে অপ্রয়োজনীয় বাস চলাচল কমবে, একই সঙ্গে কমবে যানজটও। ওইখানে মনে করেন যে খোলামেলা জায়গা, অনেক জায়গা, মানুষের অসুবিধা হবে না। এখানে অল্প জায়গা, এখানে সমস্যা হবে। গাবতলীতে একটা সবসময় যানজটটা থাকবেই না, আমি আশা করি ইনশাল্লাহ। আমরা চাই যানজট ফ্রি এবং সহজে যাতায়াত হয় এমন জায়গায় যেন টার্মিনালটা হয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছু শর্তের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে নতুন টার্মিনালগুলোকে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, অন্যথায় রাজধানীর যানজট কমলেও যাত্রী ভোগান্তি বাড়তে পারে। যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে মাথায় রাখা এটা পালাই কর্মে এটাকে আস্তে আস্তে এটা নির্ধারণ করে স্থানান্তর করতে হবে। হুট করে লয়ে গেল, মানুষকে বিপদে পড়লো, এরকম যাতে না হয়। যাত্রী তো টার্মিনালেই যাবে। আমরাও চাই যে শহরের কাউন্টার সব টার্মিনাল কেন্দ্রিক হোক, কারণ শহরে প্রচুর খরচ। সায়দাবাদের এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হচ্ছে কাঁচপুরে। এছাড়া গুলিস্তান, ফুলবাড়িয়ার যেই টার্মিনাল রয়েছে সেটি কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল পূর্বাচলে এবং গাবতলী টার্মিনাল স্থানান্তর করা হচ্ছে হেমায়েতপুরে। দীর্ঘদিনের এই আলোচিত উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়, ঢাকার যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সকলে।
জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। লালমনিরহাটের আদিতমারিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় জেলা প্রশাসন ও পুলিশের একাধিক গাড়ি। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে আদিতমারি থানার ওসিকে। ক্ষুব্ধ উত্তেজিত জনতা এভাবেই লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই বাড়িটিতে ভাঙচুর ও এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। স্থানীয় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল নন্দিনী রানী। সোমবার বিকেল থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে ফিলমারি গ্রামের একটি ভুট্টা খেতে মাটি চাপা দেয়া ও বস্তাবন্দি অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে। আমার মেয়ের কানে 2টি রিং ছিল, সোনা রিং। ওই লোভে ওই মারছে, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, চোখ বড় বড় করে বাবারে। 2-2.5 মাস আগে আমার ছেলের আগে কলে বড় বাগাল সন্ধ্যের সময় ট্যাব খাইছিল। ওইখান থেকে সম্ভবত আমার ওই কাম করছে। তদন্তে নেমে পুলিশ শিশুটির আত্মীয় বিধানচন্দ্র রায় সহ 2 জনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বিধানের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় তারা। 7 বছরের বাচ্চা একজন নির্যাতন করে মারি ফেলাইছে এবং ধর্ষণও করছে, তা মারিয়ে ফেলাইছে। এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার, এটা আমার মনে হয়। আমার মনে হয় সারা বাংলাদেশের একই দাবি উঠতে পারে এটা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় প্রশাসনের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে। শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ নিতে টালবাহানা ও দুর্ব্যবহারের অভিযোগে এরই মধ্যে আদিতমারি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে সম্ভবত তারা রাত 12টার দিকে হয়তো হবে, তারা আদিতমারি থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি আদিতমারির যে রেসপন্সটা তাদের মনোপুত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি এবং এটি আমরা তদন্ত করব। আইনানুগ ব্যবস্থা যেটা সেটা আমরা অবশ্যই নেব। পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়ানো হয়েছে নজরদারি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ক্ষমতায় আসার পর এই প্রথম মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির 3য় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার পৌঁছাবেন। দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরে জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষের মাঝে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অতীতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারী যুগে রাষ্ট্র গণমাধ্যমের দিকে চোখ রাঙিয়ে কথা বলতো, তবে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। মঙ্গলবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যার সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই আলোচনা সভার আয়োজন করে। ফ্যাসিবাদ সারা পৃথিবীতেই ঐতিহাসিকভাবে যে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছিল। চতুর্থ সংশোধনী একদলীয় সরকারের স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের ধারাবাহিকতাতে 16ই জুন এসে তারা সংবাদপত্রের কণ্ঠস্বরকে হত্যা করল, রোধ করল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার সংসদে জামালপুর 3 আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের 13টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে বলেও জানান মির্জা ফখরুল। বিদ্যমান সংবিধানের আংশিক সংশোধনের পরিবর্তে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি চায় বিরোধী দল। এ বিষয়ে সরকার সুনির্দিষ্ট প্রস্তাব দিলে তবেই বিরোধী দল এতে অংশ নেবে বলে জানান জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন সংসদের বিরোধী দলীয় নেতা। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। ফাটল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্কে। প্রকাশ্যে একে অপরের তীব্র সমালোচনা শুরু করেছেন তারা। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি করতে যাওয়ায় ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইসরায়েলি মন্ত্রীরা। কথায় বলে, তোমার শত্রুর যে শত্রু সে তোমার বন্ধু। কিন্তু যুদ্ধ খেলায় মেতে ওঠা ডোনাল্ড ট্রাম্প এখন বন্ধুকেই শত্রু করে তুলেছেন। ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সব কার্যকলাপে চোখ বন্ধ করে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু এতে ছেদ পড়ার ইঙ্গিত মিলছে এবার। ইরানে হামলা চালিয়ে বিপাকে পড়া ট্রাম্প যখন শান্তি চুক্তি করতে বাধ্য হচ্ছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ নিয়ে নাখোশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিব এই চুক্তি মানতে বাধ্য নয় এবং লেবানন নিয়ে ইরানের কোনো শর্ত তারা মানবে না। ইসরায়েলের মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমালোচনা এড়িয়ে গেলেও বিরোধী দল ও ডানপন্থী শিবিরের নেতাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিকেরা ট্রাম্পের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 14 নিউজের সাংবাদিক ইনন মাগাল, যাকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে গণ্য করা হয়, এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ইরান ও লেবাননের যুদ্ধে ইসরায়েলকে একা ফেলে দেওয়া হয়েছে। তিনি ট্রাম্পকে পরাজিত ব্যক্তি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দেন। গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরাম এক বিবৃতিতে ইরানকে সন্ত্রাসী উল্লেখ করে জানায়, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং বর্তমান চুক্তিটির পরিণতিও ভিন্ন কিছু হবে না। চুক্তি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েল ও নেতানিয়াহুকে স্পষ্ট করে ট্রাম্প জানিয়েছেন, তারা এই আলোচনার অংশ নয়। দেখুন, কোনো কিছুই মাত্রাতিরিক্ত হওয়া উচিত নয়, তবে আমাদের সম্পর্ক অত্যন্ত কার্যকর ছিল। যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, আর আমি না থাকলে আজকের ইসরায়েলও থাকতো না, কারণ আমার আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট আমি যা করেছে তা করতে প্রস্তুত ছিলেন না। প্রাথমিক তথ্য অনুযায়ী এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি স্থায়ী করার চেষ্টা, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনা শুরু করার পথ তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের দাবি, আর কখনো পরমাণু কর্মসূচি চালাবে না তেহরান। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। চুক্তিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিনবে না, কিংবা এই ধরনের কোনো কার্যক্রমেও জড়াবে না। আর যদি এই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তাদের ভয়াবহ ও অকল্পনীয় পরিণতির মুখোমুখি হতে হবে। চুক্তি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে খোদ ওয়াশিংটনেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে তার প্রশাসনের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও চরম বিরোধিতা করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের অনেক সদস্য। চুক্তির শর্ত এবং কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কি ভাবছেন বাংলাদেশের সাধারণ মানুষ, জানবো আজকের জনতার কথায়। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র কূটনীতির অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক শান্তি চুক্তির পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, যার আনুষ্ঠানিক রূপ পাবে 19 জুন সুইজারল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার এই শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির ঘোষণাকে কেন্দ্র করে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে কতটা ঘুরে দাঁড়াবে বিশ্ব অর্থনীতি, কী প্রভাব পড়বে বাংলাদেশে, জানবো জনতার কথার আজকের পর্বে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি কথা এক এক সময় এক এক রকম বলে, এর জন্য অনেকে সন্দেহান যে চুক্তির আসলেও বাস্তবায়ন হবে কিনা। তবে আমরা চাই যে বাস্তবায়ন হোক, বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব। যদি আমাদের ইরান এবং যুক্তরাষ্ট্রের এই শান্তি চুক্তিটা হয় সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি, তবে স্টিল ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। এটা এখনও একটা টেম্পোরারি চুক্তি, পার্মানেন্ট কিছু এখনও প্রমিস হয়নি। পার্মানেন্ট কিছু যদি হয় এবং অ্যাকচুয়ালি যদি সেটা ফলো করা হয়ে থাকে তাহলে এটা একটা স্বস্তির বিষয় হতে পারে বলে আমার ধারণা। ডেফিনেটলি এটা একটা ঐতিহাসিক চুক্তি হবে, কারণ হলো বাংলাদেশে এই যুদ্ধের কারণে আমরা দেখেছি প্রত্যেকটি পণ্য দ্রব্যের দাম অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরাও এটা সাফার, আমরা সাধারণ জনগণ। তো আশা করছি এই চুক্তি হওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটা লাভবান হবে। আমাদের অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমরা চাই আসলে এই চুক্তিটা হোক। চুক্তিটা হলে পুরা রিজিয়নটা একটা শান্তির মধ্যে আসবে, আমরা এতটুকু আশা করছি আর কি। যদিও বা আমেরিকার কথা বিবেচনা করলে দেখা যায় তারা অতীতে চুক্তি ভঙ্গ করে, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের উপর আক্রমণ করেছে। আমেরিকা যদি ইসরায়েলের থেকে সরে এসে ইরানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারে তাহলে সেটা আমেরিকার জন্য, ইউএসের জন্য ভালো। হরমুজ প্রণালী যদি খুলে দেয় এই চুক্তির মাধ্যমে তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বই তো উপকৃত হবে। তবে হরমুজ প্রণালীতে যে একটা টোল আদায়ের যে একটা বিষয় ছিল সেটা হয়তো ইরানের জন্য ভালো হবে, কিন্তু এখন আমাদের জন্য যদি আমাদেরও টোল কোনো লাগু করে তাহলে আমাদের জন্য হয়তো অত ভালো হবে না। টোল ছাড়া হলে ভালো হয় আর কি আমাদের জন্য। যে চুক্তিটার কথা বলা হয়েছে, চুক্তিটা অবশ্যই সবার, বিশ্বের সবগুলো প্রভাবশালী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো মিলে যেন সফল করা যায় সেদিকেই লক্ষ্য রাখা উচিত। এর সাথে শেষ করব রাতের দীপ্ত সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। দিল্লি বিমানবন্দরের ঘটনার বর্ণনা দিলেন উপদেষ্টা জাহেদ। ফিরে আসা ছিল তাৎক্ষণিক প্রতিবাদ, জানালেন ভবিষ্যতে আবারও সফরে যেতে আপত্তি নেই। এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। ঢাকার ভেতর থেকে বাস টার্মিনাল সরানোর পরিকল্পনায় যাত্রীদের ইতিবাচক প্রতিক্রিয়া। নতুন স্থানে পর্যাপ্ত সুযোগ সুবিধা চাইলেন পরিবহন সংশ্লিষ্টরা। হুট করে লয়ে গেল, মানুষকে বিপদে পড়লো, এরকম যাতে না হয়। যাত্রী তো টার্মিনালেই যাবে, আমরাও চাই যে শহরের কাউন্টার সব টার্মিনাল কেন্দ্রিক হোক। হঠাৎ রণক্ষেত্র লালমনিরহাট। নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত 30 জন। মারিয়ে ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। কাল মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির 3য় পর্যায়ের উদ্বোধন, নেতাকর্মী সহ সর্বস্তরের মাঝে উৎসবের আমেজ। এবং ইরানের সঙ্গে চুক্তি করায় ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইসরায়েলের মন্ত্রীরা। ছড়িয়ে পড়ছে তীব্র ক্ষোভ ও হতাশা, দায়িত্বশীল হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।